নমস্কার, আমি সুশ্রুত চৌধুরী। স্টাডি আইকিউ বাংলায় তোমাদের প্রত্যেককে স্বাগত। বন্ধুরা, বাঘের বাচ্চা এই কথাটা তো তোমরা প্রত্যেকেই শুনেছো নিশ্চয়ই, তাই না? তোমাদের অনেকেই ছোটোর থেকে হয়তো বাঘের বাচ্চা বলেছে। আজকে আমরা সেই বাঘের বাচ্চাদের সম্পর্কে একটু জানবো এবং অবশ্যই সেক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখা দরকার, এটা কিন্তু কোনো রকম ইন্ডিভিজুয়াল বা ব্যক্তিত্বদের ব্যাপার নয়। এটি হচ্ছে আমাদের ভারতবর্ষে অ্যাকচুয়ালি কতগুলো টাইগার রিজার্ভ রয়েছে এবং সবথেকে নবীনতম টাইগার রিজার্ভ আমাদের 53তম টাইগার রিজার্ভ এবং 52তম টাইগার রিজার্ভ, দুটো জিনিস নিয়ে আজকে আমরা দেখতে চলেছি। তো শুরু করছি আজকের আমাদের আলোচনা। জব্বর খবরের মধ্যে কি কি থাকছে একবার দেখে নেব। 52তম টাইগার রিজার্ভ যেটা আমরা দেখতে পাচ্ছি রাজস্থানে হয়েছে। 53তম টাইগার রিজার্ভ সেটা হচ্ছে গুরু ঘাসিদাস ন্যাশনাল পার্ক, যেটা ছত্তিশগড়ে হয়েছে। তো এই দুটো নিয়েই আজকে আমরা একটু দেখব। আর অবশ্যই আবারও ভারতবর্ষ জার্মানিকে এক ধাক্কায় সরিয়ে দিয়ে 4র্থ স্থানে এসছে। কি বিষয় দেখব আমরা আজকে। তো এরকমই নানান রকম খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের আমাদের সেশনটা আবারও শুরু হতে চলেছে। ঝটপট করে তোমরা প্রত্যেকে চলে আসো, ভিডিওটিকে লাইক শেয়ার করে দাও, যাতে বাংলার ঘরে ঘরে আমরা পৌঁছে যেতে পারি। বন্ধুরা, তোমরা অবশ্যই এই ভিডিওগুলোর পিডিএফ পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো। এছাড়াও নানান রকমভাবে তোমরা কমিউনিকেশন করতে চাইলে, কোনো মনে প্রশ্ন থাকলে তোমরা আমাকে বিভিন্ন জায়গায় ফলো, মেসেজ ইত্যাদি করতে পারো। তো চলে আসছি আমরা আজকের সবার প্রথম প্রশ্ন, যে প্রশ্নে বলছে যে রামগড় বিষধারী টাইগার রিজার্ভ, যেটা 52তম টাইগার রিজার্ভ হিসেবে আমাদের সামনে এসছে, এটি কোন রাজ্যে অবস্থিত? ঝটপট করে উত্তরটা হয়ে যাক। তোমরা যারা যারা আমার সঙ্গে রয়েছো, সারেন ম্যাম, আমি চাইবো যাতে তোমরা এই উত্তরটা করতে পারো। 4টে অপশান আমাদের সামনে কি কি? হিমাচল প্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড। ইয়েস এভরিওয়ান, কী হবে আমাদের উত্তর? ঝটপট করে কমেন্ট হয়ে যাক। আমাদের 4টে স্টেট এখানে রয়েছে। রামগড় বিষধারী টাইগার রিজার্ভ, উত্তরটা হবে হচ্ছে আমাদের অপশান বি, রাজস্থান। রাজস্থানে এর আগে আমরা আরও কিছু টাইগার রিজার্ভের কথা জানতে পারি। বলে রাখা দরকার, এটি হচ্ছে রাজস্থানের 4র্থ টাইগার রিজার্ভ, 4th টাইগার রিজার্ভ। তোমাদের মাথায় প্রশ্ন আসছে, স্যার আগের 3টে কি কি? একটা হয়তো তোমরা জানবে রণথাম্বোর, আরেকটাও হয়তো তোমরা জানতে পারো সারিস্কা। তো দেখে নেব আমাদের কি কি টাইগার রিজার্ভ রাজস্থানে রয়েছে। একটা হচ্ছে রণথাম্বোর, একটা হচ্ছে সারিস্কা, আরেকটা হচ্ছে মুকুন্দ্রা এবং 4র্থ টাইগার রিজার্ভ রামগড়। এখানে আর কি বলছে, এটি 52তম টাইগার রিজার্ভ হিসেবে নির্বাচিত হয়েছে। 53তম টাইগার রিজার্ভ আমি তোমাদের বললাম। 53rd যদি আমরা বলি, তাহলে 53rd টাইগার রিজার্ভ হচ্ছে আমাদের ছত্তিশগড়। মাথায় থাকবে প্রত্যেকের। এগিয়ে যাচ্ছি আমরা নেক্সট ইনফরমেশনে। ইয়েস এভরিওয়ান, নেক্সট কোয়েশ্চেন। ইন্ডিয়া হ্যাজ বিকাম 4th লার্জেস্ট ভেহিকল মার্কেট ইন দ্য ওয়ার্ল্ড। 4র্থ মানে বলতে পারো অটোমোবিল মার্কেট, ভেহিকল মার্কেট ইন দ্য ওয়ার্ল্ড অ্যাজ পার OICA। এবার বলা হচ্ছে যে ফার্স্ট পজিশনে কে রয়েছে। এই যে ভেহিকল মার্কেটের দিক থেকে, যেটা 4র্থ লার্জেস্টের দিক থেকে ইন্ডিয়া রয়েছে, সেই 4র্থ লার্জেস্ট তো হলো। এবার সবার প্রথমে কে রয়েছে? উত্তরটা কি হবে ঝটপট করে? USA, জাপান, চায়না, জার্মানি। ইয়েস এভরিওয়ান, হোয়াট উইল বি দ্য আনসার গাইস? প্লিজ কমেন্ট, ঝটপট করে কমেন্ট হয়ে যাক। 4টে অপশান আমাদের সামনে রয়েছে। ভারতবর্ষ 4র্থ স্থানে রয়েছে এবং এর আগে জার্মানি এই পজিশনে ছিল। তোমাদেরকে জানিয়ে রাখা দরকার, উত্তরটা হবে হচ্ছে আমাদের অপশান সি, চায়না। চায়নার শর্ট থেকে প্রথমে রয়েছে। 2 নম্বর জায়গায় রয়েছে আমাদের USA, 3 নম্বর জায়গায় রয়েছে আমাদের জাপান, 4র্থ স্থানে জার্মানি, জার্মানির জায়গায় ঢুকে গেছে আমাদের ইন্ডিয়া। ঠিক আছে, পরিষ্কার প্রত্যেকের কাছে? চলো এগিয়ে যাচ্ছি নেক্সট। শ্রেষ্ঠ জি প্রজেক্ট, এই প্রজেক্টটা আমাদের প্রায় 350 মিলিয়ন ফান্ডিং জোগাড় করেছে ওয়ার্ল্ড ব্যাংকের থেকে। এবার প্রশ্নটা হচ্ছে যে এই ফান্ডিংটা কোন ভারতীয় স্টেটকে বা রাজ্যকে দেওয়া হচ্ছে? গুজরাট, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, ওয়েস্ট বেঙ্গল। বন্ধুরা, তোমাদেরকে জানিয়ে রাখা দরকার যে ওয়ার্ল্ড ব্যাংক হচ্ছে এমন একটি সংস্থা, যে সংস্থা গোটা বিশ্বের বিভিন্ন জায়গার
ডেভেলপমেন্টে সাহায্য করে বা লোন দিয়ে থাকে। সফট লোন মানে বেশ কিছু দীর্ঘ সময়ের জন্য সেই টাকাটা দেওয়া হবে এবং খুব কম ইন্টারেস্টে টাকাটা দেওয়া হবে। ভারতবর্ষ একটা ডেভেলপিং নেশন, সেক্ষেত্রে ইন্টারেস্ট রেটটা আরও কম, এবং এই কারণেই হয়তো ডেভেলপিং স্টেটাস থেকে অনেক দেশ কিন্তু বেরোতে চাইছে না, যেমন চায়না একটা উদাহরণ। কখনো ইকোনমি নিয়ে কথা হলে আমরা নিশ্চয়ই এই ব্যাপারটাকে আরও বেশি তলিয়ে দেখব। আপাতত আমরা এই খবরের ব্যাপারটা দেখছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে 350 মিলিয়ন মার্কিন ডলার কোন রাজ্যকে দেওয়া হয়েছে? অপশান এ গুজরাট, শ্রেষ্ঠ জি। আচ্ছা, এখান থেকে আরেকটা প্রশ্ন তোমাদের জিজ্ঞাসা করতে পারে, সেটা জিজ্ঞাসা করতে পারে এই যে প্রোগ্রামটা সেটা কিসের সঙ্গে অ্যাসোসিয়েটেড? ঝটপট করে উত্তরটা দিয়ে যাও। যারা যারা আমার সঙ্গে প্লিজ কমেন্ট, যারা আমার সঙ্গে রয়েছো, এই যে স্কিমটা দেখতে পাচ্ছ, এই স্কিমটা কিসের সঙ্গে অ্যাসোসিয়েটেড? কী হবে আমাদের উত্তর? 4টে অপশান যদি দিতে হয়, তাহলে আমি যদি বলি ধরো এডুকেশান, যদি আমি বলি হেলথ, যদি আমি বলি স্পোর্টস, যদি আমি বলি বিজনেস, ইনোভেশন, এন্টারপ্রেনারশিপ, তাহলে কী হবে উত্তর? উত্তরটা মাথায় রাখবে, উত্তর হবে হচ্ছে আমাদের হেলথ সেক্টর। ঠিক আছে, হেলথ সেক্টরকে একটা অন্য মাত্রা নিয়ে যেতে চাইছে আমাদের গুজরাট সরকার, এবং সেজন্য এই লোনটা নিয়ে এসছে, সেই জন্য এই স্কিমটা। পরিষ্কার? এগিয়ে যাচ্ছে আমরা নেক্সট কোয়েশ্চেনের দিকে। ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন অ্যাপয়েন্টেড হুম অ্যাজ দ্য কান্ট্রিজ নিউ প্রাইম মিনিস্টার। বাপরে, প্রাইম মিনিস্টার আর প্রেসিডেন্ট চেঞ্জ হতে হতে আমাদের মাথা খারাপ হয়ে যায় মনে হচ্ছে। তো ফ্রেঞ্চ প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট নতুন প্রাইম মিনিস্টার হিসেবে কাপকে অ্যাপয়েন্ট করেছেন। 4টে অপশন আমাদের সামনে: এলিজাবেথ বোর্ন, হাবার্ট অ্যাস্টার, অ্যান্টোইন অ্যাভনিন এবং অ্যান্টোইন অ্যাভেনিন। আচ্ছা, দুবার আছে এখানে, যাই হোক ঝটপট করে উত্তরটা দিয়ে দাও। যারা যারা আমার সঙ্গে রয়েছো প্লিজ কমেন্ট। আমাদের ফ্রেঞ্চ প্রেসিডেন্ট কাকে প্রাইম মিনিস্টার হিসেবে নিয়েছেন বা বেছে নিয়েছেন? উত্তরটা হবে হচ্ছে আমাদের অপশন এ, এলিজাবেথ বোর্ন। পরিষ্কার প্রত্যেকের কাছে? স্যার অ্যান্ড ম্যাম ইয়েস। চলো এগিয়ে যাচ্ছি নেক্সট কোয়েশ্চেনে। বলছে এটি সালাট অ্যান্ড রিসেন্টলি বাই বট, মানে 9.8% স্টেক ইন ভোডাফোন। এ সমস্ত বিজনেস নিউজ মাঝে মাঝে আমাদের খুব কাজের থাকে, যেরকম আমরা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ কথা বলতে পারি, আমরা আদানি গ্রুপের কথা দেখেছি। তো সেরকমভাবে ভোডাফোনের স্টেক কিনেছে এই কোম্পানিটা, খুব ভালো কথা। প্রশ্নটা জিজ্ঞাসা করছে কোন দেশে, ইন হুইচ কান্ট্রি ভোডাফোনের এই শেয়ারটা কেনা হয়েছে বা স্টেকটা কেনা হয়েছে। অপশান এ বলছে ইউকে, অপশান বি বলছে ইউএই, অপশান সি বলছে ইউএসএ, আর অপশান ডি বলছে ইউক্রেন। ঝটপট করে উত্তরটা হয়ে যাক স্যার। উত্তরটা হবে হচ্ছে অপশান বি, ইউক্রেন। একদম ঠিক উত্তর। ঠিক আছে, ইউনাইটেড আরব এমিরেটস। তোমাদের যদি গতকালের সেশনটার কথা মনে থাকে, তাহলে আমি গতকালের সেশনে বলেছিলাম এই ইউএইর নতুন রাজা কে হয়েছেন। ঠিক আছে, মাথায় আছে তো? আমাদের আবু ধাবির ক্রাউন প্রিন্স, তিনি কিন্তু নতুন রাজা হয়েছেন। চলে আসছি নেক্সট কোয়েশ্চেনে। 24তম ক্যাসিয়াস 2021, যেটাকে অফিসিয়ালি আমরা 15তম সামার ডেফলিম্পিক গেমস বলে থাকি, এটা কোথায় অনুষ্ঠিত হয়েছে? 4টে অপশান: ব্রাজিল, ইউকে, গ্রিস, স্পেন। সঠিক উত্তরটা তোমাদের সামনে অপশান এ, ব্রাজিল। ব্রাজিলে আমরা দেখতে পাচ্ছি এই গেমটি অনুষ্ঠিত হয়েছে, এবং বুঝতেই পারছ ভীষণ গুরুত্বপূর্ণ বেশ কিছু গেমগুলোর মধ্যে এটি একটি। যেরকম আমরা শুধুমাত্র অলিম্পিক, ফিফা, ওয়ার্ল্ড কাপ এইগুলো নিয়েই জানি, দেখো যত বেশি সময় এগোচ্ছে যত বেশি করে আমরা দেখতে পাচ্ছি যে ট্রেন্ড চেঞ্জ হচ্ছে, কাট অফ বাড়ছে, নানান রকম পরিস্থিতি। একটা কথা মাথায় রাখবে, সরকার কিন্তু তোমাকে চাকরি দিতে চাইছে না, মাথায় রাখতে হবে। সরকার সবসময় চাইবে যে কত কম লোকে কত বেশি কাজ করিয়ে নেওয়া যায়, আর ঠিক সেই কারণে সরকার কিন্তু সবসময় চাইবে তোমাকে সরিয়ে দিতে। দিস ইজ দ্য গেম অফ কি? এলিমিনেশন।
সিলেকশন এক সময় ছিল, বাট নাও দিস ইজ দ্য গেম অফ এলিমিনেশন, মানে প্রতিটা পদক্ষেপে তোমাকে বের করে দেওয়ার একটা চক্রান্ত কিন্তু হতে থাকবে। আর সেখানে দাঁড়িয়ে যখন তুমি বিশ্বের নাম করা শুধু ইভেন্টগুলোর কথা জানবে, সেখানে দাঁড়িয়ে কিন্তু তোমার এক্সিস্টেন্সটা কোয়েশ্চেনেবল হয়ে যাবে। তো সুতরাং যে যে জায়গায় আমরা একটু ভালো পারফর্ম করছি, এশিয়ান গেমস হতে পারে, টেবিল টেনিস, লং টেনিস, নানান রকমের ব্যাপার স্যাপার, সেখানে কিন্তু আমাদেরকে একটু দেখতে হবে। চলে আসছি 24th এডিশন, এটা আমরা দেখতে পাচ্ছি ফেস্টা ডি উভা, যেটা আমাদের ব্রাজিলে অবস্থিত, সেখানে অনুষ্ঠিত হয়েছে, এবং 24তম এডিশন মাথায় রাখতে হবে। চলে আসছি নেক্সট কোয়েশ্চেনে। লোক মিলনি, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী, ঝটপট করে নামটা বলে ফেলো, কে? ঝটপট করে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর নাম কি? আরে এই রিসেন্টলি জিতলো রে বাবা, আপ, তাই তো? আপ রিসেন্টলি যে পাঞ্জাবে জিতলো, তারপরে মুখ্যমন্ত্রী কে হয়েছে? ইয়েস, এভরিওয়ান প্লিজ কমেন্ট, কি হবে? ভগবন্ত মান। ভগবন্ত মান, এবং তিনি লোক মিলনি বলে একটি প্রোগ্রাম নিয়ে এসছেন, যেটার উদ্দেশ্য কি জিজ্ঞাসা করেছে। 4টে অপশন আমাদের সামনে: রিড্রেসাল অফ গ্রিভিয়ান্সেস, হেলথ সার্ভিস, আর্লি অ্যাপ্রুভাল অফ কৃষি লোন, টেলিমেডিসিন সার্ভিসেস। ঝটপট করে উত্তরটা হয়ে যাক। এই যে লোক মিলনি যে প্রোগ্রামটা তিনি নিয়ে এসছেন, অনেক সময় দেখবে আমাদের বিভিন্ন জায়গায় কলকাতা ছড়িয়ে থাকে, দিদিকে বলো, দাদাকে বলো, ঠিক এরকম টাইপের ব্যাপার স্যাপার আর কি, ঠিক আছে? লোক মিলনি, তো এই লোক মিলনি এটা কি রিলেটেড প্রোগ্রাম? উত্তরটা হবে হচ্ছে গ্রিভিয়ান্স, মানে যত তাড়াতাড়ি সম্ভব পাবলিক গ্রিভিয়ান্স। দেখবে অনেক সময় জন আদালত, লোক আদালত অনেক এমপি এমএলএ নিজের বাড়িতেই করে থাকে, তো সেক্ষেত্রে এই জায়গাটা আমাদের মাথায় রাখতে হবে, লোক মিলনি। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার রিসেন্টলি ওপেন্ড ইন্ডিয়াজ 5G রেডিও ইন্টারফেস টেকনোলজি, যেটাকে আমরা 5GI বলছি। ভীষণ ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 5GI টেকনোলজি সেটা অ্যাকচুয়ালি কি সম্পর্কিত টেকনোলজি? ওয়্যারলেস ওয়াইফাই, লোকালি ডিজাইন টেলিকমিউনিকেশন, ডিজাইনড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আর লোকালি ডিজাইনড মিনি স্যাটেলাইট। ঝটপট করে উত্তরটা হয়ে যাক। এখানে আমি বলে রাখি, আইআইটি হায়দ্রাবাদ কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। আইআইটি হায়দ্রাবাদ, আইআইটি কানপুর, এই দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে, এবং অবশ্যই আমাদের যে ডিপার্টমেন্ট রয়েছে, যেখানে আমরা টেলিকমিউনিকেশনের ব্যাপার স্যাপারগুলো নিয়ে রিসার্চ ওয়ার্ক করে থাকি, এই 3টে ডিপার্টমেন্ট মিলে দারুণ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে এই 5GI টেকনোলজির জন্য, উইচ ইজ রিলেটেড টু টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক, যেটা লোকালি অ্যাক্টিভ থাকবে। অপশন বি। চলো নেক্সট। দ্য নেভিজ অফ ইন্ডিয়া অ্যান্ড ফ্রান্স রিসেন্টলি কন্ডাক্টেড দেয়ার সেকেন্ড জয়েন্ট পেট্রোলিং। খুব ভালো কথা, এবং জায়গাটির নাম হচ্ছে লা রিউনিয়ন। প্রশ্নটা কি? প্রশ্নটা দেখো মন দিয়ে। প্রশ্নটা জিজ্ঞাসা করছে যে এটি কি? এটি একটি ভারত মহাসাগরের আইল্যান্ড, দ্বীপ, ফ্রেঞ্চ রিজনের দ্বীপ, অ্যাক্টিভ ভলক্যানো, আটলান্টিক রিজন বা আটলান্টিক মহাসাগর অঞ্চলে, নান অফ দ্য অ্যাবাভ। ঝটপট করে উত্তর হয়ে যাক। কি হবে স্যার? ইয়েস এভরিওয়ান, দ্য নেভিজ অফ ইন্ডিয়া অ্যান্ড ফ্রান্স রিসেন্টলি কন্ডাক্টেড দেয়ার সেকেন্ড জয়েন্ট পেট্রোলিং। এরকম এক্সারসাইজগুলো মাঝে মাঝেই হতে থাকে। তো সেক্ষেত্রে যে লা রিউনিয়ন তারা পেট্রোল করেছে, ঘুরেছে, দেখেছে, সেটা আসলে কি? সেটা আসলে হচ্ছে ইন্ডিয়ান ওশানের একটি দ্বীপ। এবং মাথায় রাখতে হবে কেন এটি গুরুত্বপূর্ণ, কারণ কি এটি ফ্রেঞ্চ অকুপেশনে রয়েছে। তার মানেটা কি স্যার? তার মানে হচ্ছে একটা সময় আমরা দেখেছিলাম গোটা বিশ্বজুড়ে ইউরোপীয় শক্তিগুলোকে নিজের কলোনি ছড়িয়ে দিতে, তাই তো? উপনিবেশ যেটাকে আমরা বলে থাকি। তো বিভিন্ন উপনিবেশ গোটা বিশ্বজুড়ে আমরা সময় সময় দেখতে পেরেছি, তাই তো? উপনিবেশ বা কলোনি,
এবার সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা দেখতে পাই 1950-এর পর, বিশেষ করে ইউনাইটেড নেশনস 45-এ তৈরি হওয়ার পর ইউনাইটেড নেশনস বলে যে এ ধরনের কলোনি তৈরি করে রাখা কিন্তু ঠিক নয়। এবার হ্যাঁ, কেউ যদি তোমার হাত ছাড়তে না চায় তাহলে সেক্ষেত্রে তুমি তার হাত ধরে রাখতে পারো। যেরকম বেশ কিছু এরকম ছোট ছোট দ্বীপ রয়েছে যারা কখনো ইংল্যান্ড, কখনো ফ্রান্স, কখনো আমেরিকার হাত ধরে এগোচ্ছে। তো এই যে লা রিইউনিয়ন খুব ছোট একটি ভারত মহাসাগরে অবস্থিত একটি দ্বীপ, যেটির ওপরে ফ্রান্সের ওভারসিজ ডিপার্টমেন্ট কিন্তু দেখরেখ করে। কি মজা লাগছে তো? এই ধরনের নানান ইনফরমেশান তোমাদের সঙ্গে থাকে। এই সেশনগুলো এতটাই ক্রাঞ্চি, এতটাই শর্ট, এতটাই ইনফরমেটিভ, তোমাদের প্রত্যেকটা রকমভাবে স্টাডি আইকিউ বাংলার তরফ থেকে সাহায্য করা হচ্ছে। আশা করছি তোমাদের ভালো লাগছে। চলো নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইন্ডিয়ান স্টেট হ্যাজ রিপোর্টেড হাইয়েস্ট নাম্বার অফ বার্ড? আরে বাবা, পাখি কি বলছে? সব থেকে বেশি সংখ্যায় পাখি প্রজাতি কোন রাজ্যে পাওয়া গেছে? বেঙ্গল, হিমাচল, উত্তরাখণ্ড, কেরালা। বাংলায় তো কাক প্রচুর, দাঁড় কাক, নর্মাল সাধারণ কাক, আরে বাপরে, তাই না? চলো দেখে নেব বার্ড প্রজাতি, পাখি প্রজাতি কোন রাজ্যে সব থেকে বেশি? ওয়েস্ট বেঙ্গল, হিমাচল, উত্তরাখণ্ড, কেরালা। ইয়েস, হোয়াট উইল বি দ্য আনসার গাইস? ঝটপট করে কমেন্ট হয়ে যাক। কি হবে উত্তর? উত্তরটা হবে হচ্ছে অপশন সি, উত্তরাখণ্ড। একদম ঠিক। আর এর সম্পর্কে একটু জেনে নেব, প্রায় 293টি পাখি প্রজাতি আমরা উত্তরাখণ্ডে দেখতে পাই। এক সময় উত্তরপ্রদেশের অংশ ছিল, তারপরে সেটি ভাগ হয়ে যায়। ঠিক আছে, তো এই ছিল আজকের আমাদের আলোচনা। আশা করছি তোমাদের এই সেশনটি খুব ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। অবশ্যই কমেন্ট করে জানিও এ ধরনের সেশনগুলো তোমাদের কীভাবে হেল্প করছে, বা আর কি সেশন তোমরা আমাদের থেকে ডিমান্ড করছো। আশা করছি এই কটা দিন যে বাকি রয়েছে 19শে জুন অবধি তোমরা খুব ফ্রুটফুলি, খুব সুন্দরভাবে কাটাবে। টাইম ম্যানেজমেন্টের কথা আমি গত সেশনে বলেছিলাম, একটু টাইম ম্যানেজমেন্টের দিকে ফোকাসটা রেখো। কারণ কি, সময় হাতে বেশি নেই, এই সময়টিকে কার্যকরীভাবে ব্যবহার করতে হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ধন্যবাদ।